আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আমি তোমাদের সাথে আছে আলী হোসেন সৌরভ। আজকে আমরা খুব ইন্টারেস্টিং টপিক গুলো নিয়ে আলোচনা করব রসায়নের, যেখানে ছেড়ে আসতে দিলাম গত ক্লাসে। ওকে, আজকে আমাদের প্রথম টপিক হবে হচ্ছে তোমার আইসোটোপ। তো আইসোটোপটা আমরা পড়া শুরুর আগে আমরা একটা গল্প শুনি, চলো। ধরো ধরো আমার নাম সৌরভ। ওকে, আমার কতগুলো দোকান আছে। ধরো একটা কোম্পানি আছে, আমার কোম্পানির 4টা ব্রাঞ্চ, 4টা দোকান বা 4টা রেস্টুরেন্ট। এই 4টা রেস্টুরেন্ট আলাদা আলাদা জায়গায়, বুঝতে পারছি, আলাদা আলাদা পজিশনে আছে। এখন ধরো একজন ম্যাজিস্ট্রেট যদি আসে, এই ম্যাজিস্ট্রেট আসলো, এই জায়গায় রেড দিল। এখন রেড যদি এই জায়গায় দেয়, এখন এখানের যে ম্যানেজার, ওদের বৈশিষ্ট্য বা ওকে যদি ধরা হয় যে এই দোকানের মালিককে, সে বলবো এটা সৌরভ ভাইয়ের দোকান। ওকে, একই ম্যাজিস্ট্রেট এখানে আইসা বললো যে এটার মালিককে, তাও বললো যে সৌরভ ভাইয়ের দোকান। এখানে তাও সৌরভ ভাইয়ের দোকান। তো একটু খেয়াল করো, ধরো এটা, এই দোকানটার নাম হচ্ছে ধরো ভিন্ন ভিন্ন, এই দোকানটার নাম হচ্ছে ধরো কি দেব, কাচ্চি রেস্টুরেন্ট। ওকে, এটার নাম ধরো খামার বাড়ি রেস্টুরেন্ট, এটার ধরো ভোলা রোড রেস্টুরেন্ট, আর এটা ধরো অন্য একটা নাম দিয়ে দিলাম। এই দোকানগুলার দেখো প্রত্যেকটার কিন্তু ভিন্ন ভিন্ন নাম, প্রত্যেকটা দোকানের কিন্তু ভিন্ন ভিন্ন নাম, কিন্তু কমন কোথায়? কমন হচ্ছে প্রত্যেকটা দোকানের মালিক হচ্ছে আমি, প্রত্যেকটা দোকানের ওনারকে, ওনার হচ্ছে সৌরভ। বুঝতে পারছি, ক্লিয়ার? তার মানে কি, আমি, আমার 4টা রূপ বা 4টা রূপ আমার 4 জায়গায় আছে, কিন্তু মূল এই 4 জনের ক্ষেত্রে যেটা কমন বিষয় সেটা হচ্ছে আমি। তো আইসোটোপ বোঝার ক্ষেত্রেও সেম। আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যে সকল মৌলগুলার পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। একটু খেয়াল করো, আমি যদি একটু লিখি, যে সকল মৌলগুলোর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু তাদের বৈশিষ্ট্য, সরি, তাদের ভর সংখ্যা সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আইসোটোপ বলে, বুঝতে পারছি। ধরো হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেনের কিন্তু 7টা আইসোটোপ আছে। হাইড্রোজেন একটা, 2, 3, সরি, এটাও এক, তারপর হচ্ছে 4। এক্ষেত্রে একটু কমন জিনিসটা একটু খেয়াল করো, এই হাইড্রোজেন এর যে প্রোটন সংখ্যা কিন্তু সবগুলোর সেম, মানে মালিক ওই হাইড্রোজেনই, কিন্তু এদের যে ব্রাঞ্চ এগুলা ভিন্ন। তো এই ভিন্ন হওয়ার কারণে এই আইসোটোপ গুলোর নামও ভিন্ন ভিন্ন। যেমন ধরো এই আইসোটোপ নাম হচ্ছে পোট্রিয়াম। পোট্রিয়াম, এটার নাম কি? ডিউটোরিয়াম। ডিউটেরিয়াম, সরি, ডিউটেরিয়াম। এটার নাম কি? টিট্রিয়াম। টিট্রিয়াম, সরি 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 সরি,
একটু ভুল হইছে, খেয়াল করো এখানে 2 না, এখান থেকে শুরু, এটা বাদ। 1 2 3 পোট্রিয়াম, যেটা আমরা প্রোটন বা যেটা আমরা হাইড্রোজেন, ন্যাচারাল হাইড্রোজেন, সেটার নাম হচ্ছে পোট্রিয়াম। যখন 2 থাকবে সেটা হচ্ছে ডিউট্রিয়াম, যখন 3 থাকবে টিট্রিয়াম। বুঝতে পারছি? অর্থাৎ এদের লোকজন কিন্তু একই। এখন একটু খেয়াল করো, এদের পরস্পরের কিন্তু বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে এর নিউটন সংখ্যা 0, এই ডিউটেরিয়ামের ক্ষেত্রে নিউটন সংখ্যা হচ্ছে 1। কেন? ভর সংখ্যা বিয়োগ, একটু খেয়াল করো, ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা, তাহলে এর জন্য দাঁড়ায় 1, এর জন্য 3 - 1 2। তো তোমাকে যদি বলা হয় যে হাইড্রোজেনের কি কোনো নিউট্রন সংখ্যা আছে, আমরা জানি যে হাইড্রোজেনের কোনো নিউট্রন সংখ্যা নেই, কিন্তু ডিউটেরিয়াম আইসোটোপের, হাইড্রোজেনের আইসোটোপ ডিউটেরিয়ামের কি কোনো আছে, তোমার নিউট্রন সংখ্যা আছে? হ্যাঁ, ওর নিউট্রন সংখ্যা হচ্ছে 1। আর টিট্রিয়ামের নিউট্রন সংখ্যা কত? টিট্রিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 2। বুঝতে পারছি? ক্লিয়ার? তেমনি ভাবে সেম ধরো কার্বন, কার্বন 12, কার্বন 13, কার্বন 14, এই যে আইসোটোপ গুলা দেখতে পাচ্ছ, এদের প্রত্যেকটারই কিন্তু বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা বৈশিষ্ট্য, কিন্তু মালিক কিন্তু একজনই। এরা কিন্তু প্রোটন সংখ্যা সমান। অর্থাৎ যে সকল মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু তাদের ভর সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন এর আইসোটোপ এ, এর আইসোটোপ এ, এরা পরস্পরের একে অন্যের আইসোটোপ। বুঝতে পারছি? ক্লিয়ার? আরেকটা ইন্টারেস্টিং আইসোটোপ তোমাদের মনে আছে কিনা বর্তমান যুগে, যেটাকে সবচেয়ে বড় ভয় পায়, তোমাদের একটু আলোচনা করে দেখি। চলো একটু আমরা আলোচনা করি একটা ইন্টারেস্টিং কাহিনী নিয়ে। নাম শুনছো তোমরা যে পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা? অ্যাটম বোমা বা পারমাণবিক বোমা, তোমরা কি জানো এই অ্যাটম বোমা কিভাবে তৈরি হয়? এই অ্যাটম বোমার যে মূল উপকরণ সেটা আমরা জানি হচ্ছে ইউরেনিয়াম 92। এখন ইউরেনিয়ামের কিন্তু সেম দুইটা আইসোটোপ আছে, দুইটা রূপ আছে। একটা হচ্ছে 239, আরেকটা হচ্ছে তোমার 235। তার মানে তোমার কাছে শুধু ইউরেনিয়াম থাকলেই হবে না, তোমার কাছে ইউরেনিয়ামের যে আইসোটোপ, যেই মূল উপকরণ, সেটা হচ্ছে এই ইউরেনিয়াম 35 থাকা লাগবে। এই ইউরেনিয়াম 35 দ্বারাই তুমি অ্যাটম বোমা তৈরি করতে পারবা। আবার ইউরেনিয়াম 35 কে যখন তুমি ধরো প্রায় 50 থেকে 60%, প্রায় 50 থেকে 60% তুমি পিউরিফিকেশন করতে পারবা, বা 70%, বা সরি 60 থেকে ধরো 80%, 80% পিউরিফিকেশন করতে পারবা, তখন তুমি এই ইউরেনিয়ামটাকে ব্যবহার করতে পারবা হচ্ছে তোমার পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। আবার তোমার এখন অ্যাটম বোমা তৈরি করার জন্য আবার এই ইউরেনিয়ামকে তোমাকে পিউরিফিকেশন করতে হবে প্রায় 95% প্লাস। বুঝতে পারছি? 95% প্লাস তুমি যদি এটা পিউরিফিকেশন করতে পারো, দেন সেটা দিয়ে তুমি তোমার অ্যাটম বোমা তুমি তৈরি করতে পারবা। ওকে, ওকে, আমরা অ্যাটম বোমার দিকে না যাই, তারপরের দিকে একটু দেখি। এখন আসো এই রিলেটেড আর কি কি আছে। এই যে একই লোকের ভিন্ন ভিন্ন চরিত্র, মানুষও এরকম, কিন্তু মানুষের ভিতরে একই মানুষের ভিন্ন ভিন্ন চরিত্র আছে। তো সেম এরকম রকমের আরো চরিত্রগুলো একটু খেয়াল করি। যেমন ধরো আইসোটোন, আইসোটোন, তারপরে আইসোবার, আইসোবার, আর আছে কি আইসো ইলেকট্রন। ইলেকট্রন, এরা কিন্তু সবগুলা একই সিস্টেমের। একটু খেয়াল করো, এই আইসোটোপের ক্ষেত্রে কিন্তু তোমার প্রোটন সংখ্যা সমান, কি সংখ্যা, সরি প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, প্রোটন সংখ্যা সমান সমান। আর এই আইসোটোনের ক্ষেত্রে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন কি?
নিউট্রন 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 সংখ্যা সমান। আর নিউটন নির্ণয় করে কিভাবে? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। ওকে, তারপর আইসোবার কি? এখানে আবার ভর সংখ্যা সমান ভর, একটু মনে রাখবা আইসোবার ভর, ভর সংখ্যা সমান। তারপর আইসো ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা সমান। ওকে, এখন তোমাকে যদি বলা হয় যে আইসোটোপের বা আইসোটন কাকে বলে, তখন কি তুমি ডেফিনিশন কি লিখবা? ডেফিনিশনটা হবে কি, যে সকল মৌলগুলোর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা, যে সকল মৌলগুলোর নিউট্রন সংখ্যা সমান কিন্তু তাদের প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটন বলে। সেম ভাবে আইসোবারও একই, তারপর আইসোটনও একই। ক্লিয়ার? এই ছিল হচ্ছে আমাদের সমচরিত্রে, যেমন আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রন ইত্যাদি। ওকে, চলো আমরা একটা ইন্টারেস্টিং পার্ট পড়বো এখন, সেটার নাম হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, একটু খেয়াল করো, এটা নতুন লাগতেছে, মনে হচ্ছে যে আমরা কখনো পড়ি নাই বা কখনো এর সাথে সাক্ষাৎ হয় নাই, কিন্তু আমরা পড়ে আসছি, আমরা এই নামটার সাথে শুধু অবগত না। একটু খেয়াল করো, এটা কি? পারমাণবিক ভরটা বা যেটা আমরা ভর সংখ্যা বলি, ভর সংখ্যা তো আমরা জানি নাকি? যেমন ধরো সোডিয়াম, সোডিয়ামের ভর সংখ্যা কত? সোডিয়াম 11, 23, এটা হচ্ছে তার কি ভর সংখ্যা। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরটা কি? এখন একটু খেয়াল করো তো, এই যে ভর সংখ্যা, এই ভর সংখ্যাটা মূলত কি? এটা হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, নাকি? এটাই তো ভর সংখ্যা। এখন আমাকে একটু বলো তো, এই প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল, এটা কি কখনো ভগ্নাংশ হতে পারে? সম্ভব? পূর্ণ সংখ্যাই হবে সব সময়। তার মানে তোমরা যে ওই যে ভর সংখ্যা পড়ছো, যে ক্লোরিন 35.5, 35.5, কপার 63.5, এগুলা যে পড়ছো, এগুলা কি আসলেই ভর সংখ্যা? ভর সংখ্যা হলে তো এরা ভগ্নাংশ না, এরা তো ভগ্নাংশ হতে পারবে না, এরা তো পূর্ণ সংখ্যা হতে হবে। আসলে এই দুইটা, এরা কোনো ভর সংখ্যা না, এদেরকে বলা হয় হচ্ছে আপেক্ষিক পারমাণবিক সংখ্যা। এই ক্লোরিনের ভর সংখ্যা যদি হয় হচ্ছে, ধরো তোমার ক্লোরিন 35, একটা আইসোটোপ ক্লোরিন, এই একটা আইসোটোপ ক্লোরিনের, তারপর হচ্ছে ক্লোরিনের আরেকটা আইসোটোপ ধরো ক্লোরিন 37, এগুলাকে বলা হয় হচ্ছে ভর সংখ্যা ক্লোরিনের। বুঝতে পারছি? তো এটার নাম্বারটা কি? এটার নাম্বার। এখন এইটা কিভাবে নির্ণয় করে, এই যে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করে, সেটা আমরা এখন ক্লিয়ার করব। তার মানে এখন আমরা বুঝছি যে আপেক্ষিক পারমাণবিক ভরটা কি। আপেক্ষিক পারমাণবিক ভর আর হচ্ছে ভর সংখ্যা কিন্তু এক না। বুঝতে পারছি? ভর সংখ্যা সবসময় কি হয়? ভর সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হয়, আর আপেক্ষিক পারমাণবিক সংখ্যা সেটা ভগ্নাংশ হয়, হতে পারে। ওকে, এখন একটু চলো আমরা একটু দেখি আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা যায়। ওকে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের একটা সূত্র আছে, একটু খেয়াল করো। আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর, পরমাণুর ভর ডিভাইডেড বাই
কার্বন 12 আইসোটোপের টোপের 1/12 অংশ। বুঝতে পারছি? ক্লিয়ার? এটা হচ্ছে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র। এখন তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি নির্ণয় করতে চাও, তাহলে তোমার এক জিনিস লাগবে, হচ্ছে তোমার যেই মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে, তোমাকে সেই মৌলের একটা পরমাণুর ভর নির্ণয় করতে হবে। এখন তুমি একটা পরমাণুর ভর নির্ণয় করবা কিভাবে? তুমি ইজিলি পারবা, বা তোমাকে সবসময় প্রশ্নে দেওয়া থাকবে। আর যদিও দেওয়া না থাকে, কারণ সামনের চ্যাপ্টার গুলো যদি পড়ো, তাহলে আমরা জানি কি যে এক মোলে 1 মোল ইকুয়াল 6.023 ইন্টু 10⁻23টি পরমাণু থাকে। বুঝতে পারছো? এখন স্যার এটা তো আমরা পড়ি নাই, এটা তোমরা সামনের অধ্যায়গুলোতে পড়বা। বুঝতে পারছো? তখন বিষয়টা ক্লিয়ার হবে। আমি জাস্ট এটা বলে দিলাম, এটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বারের সংখ্যা। তো অ্যাভোগাড্রো নাম্বারের সংখ্যা সমান সমান হচ্ছে ভর সংখ্যা। এখন এটা দিয়ে যদি ভাগ দাও, তাহলে একটা পরমাণুর ভর বের হয়ে যাবে। একটা পরমাণুর ভর এখানে বসাবা। এখন কথা হচ্ছে যে তাহলে কার্বন 12 আইসোটোপের ভর কই পাবা? কার্বন 12 আইসোটোপের, এই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এটা মান মুখস্থ রাখো। এটার মান হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে কি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর সংখ্যা। ওকে, ক্লিয়ার? চলো আমরা এখন একটা উদাহরণ দেখি। ধরো কোনটা দিয়ে করবো? ধরো অ্যালুমিনিয়াম দিয়ে করি আমরা। ওকে, অ্যালুমিনিয়াম ধাতুর বা মৌলের অ্যালুমিনিয়াম মৌলের একটি পরমাণুর ভর কত? একটা পরমাণুর ভর হচ্ছে ধরো 4.438 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তখন বললো যে অ্যালুমিনিয়াম মৌলের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এখন একটু খেয়াল করো কিভাবে নির্ণয় করবা। আমরা জানি আপেক্ষিক ভর বা ভর সমান সমান কি হবে? উপরে আপেক্ষিক পারমাণবিক, আপেক্ষিক ভর, এখানে 482 আপেক্ষিক পারমাণবিক ভর। এখন কত হলো? একটা পরমাণুর ভর 4.482 ইন্টু 10⁻⁻³ গ্রাম। একটা পরমাণুর ভর, যে মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করবা, সেই মৌলটার একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের। তোমার মনে আছে কার্বনের কিন্তু 3টা আইসোটোপ আছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। ওকে, এখন তার কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান কত? 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। স্যার এটা করবো কিভাবে? চলো তো দেখি। এখানে দেখো 10⁻⁻24টা আর এখানে 10⁻⁻23টা। এখন যদি আমরা ভাগ করি, তাহলে কি করবে? এই মাইনাস গুলো এগুলো উপরে উঠে যাবে। তো এগুলো যখন উপরে উঠে যাবে, তখন এগুলো হয়ে যাবে হচ্ছে প্লাস, মাইনাস আর থাকবে না, তখন হয়ে যাবে হচ্ছে প্লাসে, মানে গুণ আকারে হয়ে যাবে। যেমন ধরো তখন কত হবে? ইন্টু 10⁻⁻24। ওকে, এখন দেখো এখানে আছে 23টা আর এখানে আছে 24টা।
এখানে আছে 24টা, 24টা প্লাসের, তাহলে 24টা প্লাস থেকে 23টা চলে গেলে থাকে কত? একটা। কয়টা? একটা। বা 10। ওকে, এখন এটা দিয়ে যদি এটা ভাগ করো তাহলে কত আসবে? 2.7 ইন্টু 10 কত দাঁড়ায়? 27। ওকে, বুঝতে পারছি। তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 23। ক্লিয়ার? এখন সবগুলোতে পারবা না তোমরা। এখন চলো আমরা অন্য একটা উদাহরণ যদি দিই তোমাদের, ওইটা আমি একদম মনে করাই দিই। যদি এইভাবে যদি একটি পরমাণুর ভর যদি না দেওয়া থাকে তখন তোমরা কিভাবে নির্ণয় করবা? ধরো বলছে যে সোডিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আর কিছু বলা নাই। এখন তুমি কি করবা একটু খেয়াল করো। ওকে, এখন দেখো আমরা সোডিয়ামের ভর সংখ্যা জানি এবং প্রোটন সংখ্যা জানি। সোডিয়ামের ভর হচ্ছে 23। তো আমি তোমাদের বলে রাখি, এক মোল সোডিয়ামে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি থাকে। 23টি অণু, পরমাণু, মোল ইত্যাদি গুলা থাকে, সরি অণু, পরমাণু ইত্যাদি থাকে। তো এক্ষেত্রে 23 গ্রাম, তার মানে কি 23 গ্রাম মোল বা এতগুলো মৌলের 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি পরমাণুর ভর, পরমাণুর ভর 23 গ্রাম। তাহলে একটার কত? 23 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ওকে, তাহলে আমার একটি পরমাণুর ভর বের হয়ে গেল। এখানে একটি পরমাণুর ভর, তাহলে আমি একটা পরমাণুর ভর পাইছি এত। ওকে, এখন এইটা ডিভাইডেড বাই কত? 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24, নাকি? এখন যদি এটা করো তাহলে ক্যালকুলেশন করে যা আসবে তাই। ক্যালকুলেশন কিভাবে করবা আমি একটু দেখো, আমি বলে দিই। এটা যখন নিচে চলে আসবে তখন কি হবে? ইন্টু 6.023, আর এই পাশে আসবে কত? ইন্টু 10 টু দি পাওয়ার 23, আর এর উপরে আসবে হচ্ছে 23। তাহলে 24 থেকে তাহলে একটা থাকবে, এখানে মাইনাসে 24 আছে কিন্তু এখানে আছে প্লাসে 23, তার মানে এখানে একটা বেশি থাকবে। তাহলে এটা হবে কত? এবার -1। এটা কাটা। এখন এইটুকু তুমি ক্যালকুলেটরে বসালে যা আসবে তাই হচ্ছে কি সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, আজকে এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর পর্যন্ত। আরো কয়েকটা টপিক আছে, ইনশাআল্লাহ আমরা দেখি তাড়াতাড়ি শেষ করে দেব। ওকে, আজকে এই পর্যন্ত কি থাক। থ্যাংক ইউ।